গল্পের নাম প্রেমের সমর। কলমে অলকানন্দা উইন্দ্রি। গল্পের পঞ্চম পর্ব। তখন অনেক রাত। মৃদু ঠান্ডা হাওয়া বইছে বাইরে। বোধহয় কিছু সময় পর বৃষ্টি নামবে, যার কারণে আকাশে চাঁদটাও আজ অনুপস্থিত। সুহা বেলকনিতে বসে কিছুটা সময় চাঁদবিহীন সে আকাশই দেখল। পরপরই রুমে এলো। ভেবেছিল স্বচ্ছ ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে তারই ভালো। নয়তো স্বচ্ছর জাগ্রত অবস্থায় ওরই সামনে এক বিছানায় ঘুমাতে গিয়ে আবারও স্বচ্ছের খোঁচা শুনতে হবে। কারণ ওদের বাসায় যখন স্বচ্ছ গিয়েছিল তখন সে স্বচ্ছকে এক বিছানায় ঘুমাতে দেয়নি। সুহা হতাশ হয় এদিক দিয়ে। স্বচ্ছকে উদাস ভঙ্গিতে বসে থাকতে দেখে বলল, এমন বানর মুখ করে বসে আছেন কেন? আপনি না অসুস্থ? ঘুমাননি কেন এখনো? যে বউ অসুস্থ স্বামীকে বসিয়ে রেখে বেলকনিতে গিয়ে চাঁদ দেখায় মরিয়া হয়, সে বউ জেগে থাকার কারণ জানার অধিকার রাখে না। আকস্মিক এই উত্তর পেয়ে সুহার কপালে ভাঁজ পড়ে। ভ্রু বাঁকিয়ে তাকায় সে। বলে, কোনো বউ অধিকার রাখে তাহলে? বউই বা কয়টা? বিয়েই বা কয়টা করেছেন আপনি? সুহার সন্দেহ দেখে স্বচ্ছর হাসি আসে যেন। তবুও বলে, একটাই করেছিলাম, তাও কি নিষ্ঠুর বউ? ভালোবাসে না? সুহা রাগ নিয়ে শুধায়। নিষ্ঠুর? অবশ্যই। হসপিটালে যখন আমার কথা বলার বোধই ছিল না তখন কি ভালোবাসাময় কথা? চুমো দিয়েছিলে। আর যখনই আমি একটু সুস্থ হয়ে আসলাম তখনই ফের তোমার দাদাজানের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেললে। গিরগিটি কোথাকার! সুহা ফের রাগ নিয়ে বলে, আমি গিরগিটি? তা নয়তো আমি। সুহা তখন রাগে ফোঁসফোঁস করতে করতেই উত্তর দেয়, আপনি তো ভাই উন্নতমানের গিরগিটি। ফুসলিয়ে ফুসলিয়ে আমাকে প্রেমে ফেলে বিয়েটা করে দৌড় মেরেছিলেন। ভুলে গেছি আমি। একই কথা আবারও শুনে স্বচ্ছর ইচ্ছে হয় নিজের কপালে নিজে থাপ্পড় মারতে। কে বলেছিল? কে বলেছিল তখন সে ছেলেমানুষিটা করতে? কে? এখন সারাজীবন তার খোঁচা শুনতে হবে তাকে। স্বচ্ছ হতাশার ন্যায় দৃষ্টি রাখে। বলে, অতীত ওটা। ভুল করেছি। কয়বার বলবো আমি? সেবার যেমন চলে গিয়েছিলাম এবার তো তেমন ভালোবাসার টানে থেকেও যাচ্ছি। দেখো না কেন তা? নাকি এখনো শিওর না যে সত্যি সত্যিই ভালোবাসি কিনা? কথাটা বলেই সে সুহার দিকে তাকায়। উত্তরের অপেক্ষা করে। সত্যিই কি এখনো শিওর না সুহা? সত্যিই এখনো তার ভালোবাসাকে বিশ্বাস করে না? উত্তর দিচ্ছে না কেন? স্বচ্ছ আবারও শুধায়, নাকি এবারে সত্যি সত্যি মরে গিয়ে বিশ্বাস করাতে হবে? বলো, কি করলে বিশ্বাস করবে যে ভালোবাসি? সুহার ইচ্ছে হলো এই ছেলেটার গালে একটা থাপ্পড় বসাতে। এখনও সুস্থ হয়নি। কয়েকদিন আগেই মৃত্যুর সাথে লড়ছিল এতগুলো মানুষকে দুশ্চিন্তায় রেখে। অথচ এখনও মরার কথা মুখে আনে। খারাপ লোক। সুহা মনে মনে একগুচ্ছ বকাঝকা করেই গম্ভীর কণ্ঠে জানায়, বিশ্বাস না করার মতো পথ রাখেননি। সেদিন অ্যাক্সিডেন্টটা করেই ফাঁসিয়ে দিয়েছেন আবার। নয়তো আমি জীবনেও বিশ্বাস করতাম না আপনাকে। স্বচ্ছর মন বোধহয় গদগদ করে উঠল খুশিতে। তবুও প্রকাশ করল না। টানটান স্বরে বলল, এখন করো। নাকি ভাবো যে অ্যাক্সিডেন্টটাও আমার প্ল্যান করা এবং সবই সাজানো নাটক? সুহা কেমন করে যেন চায়। খাটের এক কোনায় বসে ছোট শ্বাস ফেলে। স্বচ্ছ কি কথাটা খোঁচা দিয়ে বলেছে? অতঃপর বলল, আমি আপনার মতো এতটা গর্দব নই স্বচ্ছ। গাড়ির ড্রাইভার চালাচ্ছিল। তার নিজের জীবনও ঝুঁকিতে ছিল। যদিও এখন সুস্থ। তো যদি প্ল্যানের অংশ হয় তাহলে আপনি বা উনি নিশ্চয় জীবনের ঝুঁকি জেনেও এই দুর্ঘটনা ঘটাত না, তাই না? স্বচ্ছ বিপরীতে বলে, ভাগ্যিস অ্যাক্সিডেন্টটা হলো আমার। নয়তো তোমার মতো নির্দয় রমণীর নিষ্ঠুর মন জীবনেও নরম হতো না। জীবনেও আমার দিকে ফিরে চাইতে না তুমি। ভাগ্যিস অ্যাক্সিডেন্টটা হলো। আরও হোক এমন অ্যাক্সিডেন্ট। অ্যাটলিস্ট ভালোবাসা জুটবে তোমার। সুহা এবারে স্বচ্ছর দিকে ঝুঁকে আসে। রাগে কটমট স্বরে বলে, এক খুশিতে মুখের সব দাঁত ফেলে দিব স্বচ্ছ। একবার দুবার এসব কথা ভালো লাগে না। স্বচ্ছ এই পর্যায়ে হাসে। নিজের চোখের খুব সামনেই সুহাকে রাগ মিশ্রিত চাহনি নিয়ে চেয়ে থাকতে দেখে ফু দিয়ে উড়িয়ে দেয় সুহার কপালে আসা চুল। বাম হাতে সুহার মুখে এনে বুলিয়ে দিয়ে শুধায়, বিশ্বাস করো, তোমাকে রাগতে দেখলে বিনা কারণেই চিনচিনে এক অনুভূতির ফিল পাই সুহাসিনী। ইউ নো হোয়াট?
তুমি রাগলে আমি শুধুই প্রেমে পড়ে যাই। হার্টবিট বাড়ে। কোনোদিন না জানি অ্যাটাক করে ফেলি। তার আগেই প্রেমটা করবে নাকি রমণী? স্বচ্ছর এত সুন্দর কথার বিনিময়ে সুহা এক বালতি হতাশা ঢেলে দিয়ে বলে উঠে, না, এমন কোনো শখ নেই আমার। কথাটা বলেই স্বচ্ছর পাশেই কাত হয়ে শুয়ে পড়ল সুহা। বলল, ফ্লাটিং স্কিল ভালো আপনার, কিন্তু এই মুহূর্তে ঘুমান। গুড নাইট। ছুটির সাথে আবিরের আর কথা হয়নি। মনে মনে কঠিন প্রতিজ্ঞাও করল মেয়েটা। আবিরের জন্য সে আর পাগলামো করবে না। আর না তো আবিরকে সে অনুভূতি প্রকাশ করবে। আর না তো হ্যাংলামোপনা করবে। ছুটি নিশ্চুপ হয়ে আছে তখন থেকে। বেলকনিতে বসে বসে ভাবছিল তার কি দোষ ছিল। এই যে এতকাল এত অপেক্ষা করল তবুও তো তার এতটা কষ্ট হল না। কিন্তু যখনই শুনল আবির ভাই তার অনুভূতিকে নিয়ে খেলেছে, অনুভূতিকে ব্যবহার করেছে, তখনই থেকেই আবির ভাইকে তার আর ভালো লাগছে না। তিক্ত লাগছে সব। নিজেকেই বিরক্ত লাগছে তার। ছুটি দীর্ঘশ্বাস ফেলে যখন বেলকনিতে দাঁড়িয়েছিল ঠিক তখনই পাশে আসল রাহা। কিছুক্ষণ ছুটির সাথে কথা বলেই রাহা চলে গেল। ছুটি তারপরও অনেকটা সময় বেলকনিতে কাটাল। তার কিছুটা সময় পরই তার ফোন বাজে। ছুটি ভ্রু কুঁচকে তাকায়। আবির কল দিয়েছে। ছুটি প্রথম দুবার কল না তুললেও শেষের বার কল উঠাল। নীরব স্বরে বলল, এতরাতে কল দিয়েছেন কেন আবির ভাই? কাল তো চলে যাবেন। গোছগাছ করছেন না? ছুটি তার প্রশ্নের উত্তর পেল না। তবে সাথেই আবির রাগ স্বরে প্রশ্ন ছুড়ে, এতরাতে কার জন্য বেলকনিতে দাঁড়িয়ে আছিস? তোর জাস্ট ফ্রেন্ড স্বাদের জন্য নাকি? ছুটি অবাক হয়। হঠাৎ আবিরের রাগের কারণ বুঝে গেল না যেন। আবার সাদকে টানার বিষয়টাও বুঝা হল না। তবে ছুটি চারপাশে একবার চোখ বুলায়। বলে, বেলকনিতে দাঁড়াতেই পারি। স্বাদের জন্য হলে স্বাদের জন্য। অসুবিধা কি আপনার? আবির দাঁতে দাঁত চেপে শুধায়, তুই জানিস না অসুবিধা কি? না। আবির ফের বলে, জানিস তুই। খুব ভালো করেই জানিস ছুটি। এখন বলবি না যে তুই এই স্বাদের কারণেই কি বিয়ের প্রপোজালটা পিছিয়ে নিয়েছিস? ছুটি এবারে হাসে। যে ছেলেটা তার অনুভূতিকে ব্যবহার করেছে নিজের স্বার্থে তার থেকে এমন প্রশ্ন বোধ হয় সত্যিই হাস্যকর। অতঃপর বলে, ইগোতে লেগেছে নাকি আপনার? আবির রেগে শুধায়, মুখে মুখে কথা বলা শিখেছিস? ছুটি চুপ থাকে। তারপর অনেকটা সময় পর বলে, ধরুন আমি সাদকে ভালোবাসি। এতদিন আপনার সাথে নাটক করেছি, ওর কারণে এই বিয়ের প্রপোজাল পিছিয়েছি। তো কি করবেন? আবির এই পর্যায়ে উত্তর দেয়, এত বছর কেউ নাটক করতে পারে না। সে ছোট থেকে দেখছি আমি তোকে। বোকা, ইমোশনাল ছুটি ছিলি তুই, ড্যাবাড্যাব করে তাকিয়ে থাকতি। ছুটি হাসে। নিজের দুর্বলতার কথা শুনে নিজের প্রতি বিরক্তও হয়। বলে, এই জন্য এখন অনেকে বোকা বানায় আমায়। যাই হোক, এখানে এসেছেন কেন? নিশ্চয় আমার জন্য নয়। আবির রাগের সহিত উত্তর করে, ইয়েস, তোর জন্য নয়। এখানে আরও বিভিন্ন মেয়ে আছে বুঝলি। ওদের দেখার জন্য এসেছি। বুঝেছি। আবির বলে, বুঝলে ভালো। কথাটা বলেই কল রাখে সে। রাস্তায় দাঁড়িয়ে আছে সে। দৃষ্টি ছুটিদের বেলকনিটায়। যেখানে ছুটির ছায়া স্পষ্ট। আবির ছুটিকে খুব ভালোভাবে চেনে, খুব ভালোভাবে জানে। যার দরুন ছায়াটা দেখে বুঝেও নেয় এটা ছুটি। কিন্তু বিরক্তির বিষয় হল আবির যখন এখানে এসে দাঁড়ালো ঠিক তখনই এখানে দাঁড়িয়ে থাকতে দেখা গেল আরও একজনকেও। ছেলেটা সাদ। দৃষ্টি ছুটিদের বেলকনিতেই। আর বেলকনিতে তখন ছুটিই দাঁড়ানো। যা আবিরকে রাগিয়ে দিতে যথেষ্ট। আবির দুইজনের দিকেই পরপর কয়েকবার চাওয়াচাওয়ি করে সাদের কলার টেনে ধরে। কাহিনী সুবিধার ঠেকে না তার। পরমুহূর্তেই কল লাগায় ছুটিকে। অতঃপর সাদের সামনেই ছুটির সাথে কথা বলে। বোচারা সাদের আগে একবার মার খেয়েছে। আক্কেল হয়ে গেছে তার। তাই কল রাখার সাথেই বলে উঠল, কসম ভাই, আমি ছুটির জন্য দাঁড়িয়ে নেই। আমি তো এমনি এই পথ দিয়ে যাচ্ছিলাম। ভাবলাম রাহাকে দেখতে পাবো কিনা। আবিরের জন্য বিশ্বাস হয় না। বলে, শিউর? রাহাই। সাত সঙ্গে সঙ্গে মাথা নাড়ায়। শুধায়, হ্যাঁ, হ্যাঁ, শিউর, রাহাই। প্রমাণ কি? সাত কি প্রমাণ দিবে বুঝে উঠে না।
তবে অনেকটা সময় পর ফোনে কথা বলার বিষয়টা মাথায় এলো তার। কারণ সরাসরি তো সে কখনোই রাহাকে বলেনি নিজের দুর্বলতার কথা। সাত শুকনো ঢোক গিলে ফোন নিয়ে কল দিতে গিয়েই বুঝতে পারে যে তার ব্যালেন্স নেই। সাদ নিরস চাহনিতে তাকায় আবিরের দিকে। আবির তা দেখে বলে, কি হয়েছে? সাদ বোকা বোকা স্বরে বলে, ব্যালেন্স নেই। আমার ফোনটা দিবেন ভাই। আবিরও নির্দ্বিধায় ফোনটা দিল। সাদও এগিয়ে নিয়ে রাহার নাম্বারে কল দিল। রিসিভার হতেই চুপ থাকে সে। ওপাশ থেকে রাহা কর্কশ স্বরে বলে, এটা নিশ্চয় আপনি। প্রতিদিন রাতে কল করে চুপ করে থাকেন যে সেইটাই তো। পান কি এসব করে? সাত কণ্ঠটা লাউডস্পিকারে দিয়েই শুনাল। পরমুহূর্তেই কল রেখে দিতে গিয়েও বলে, আপনাকে দেখতে এসেছিলাম। রাস্তায় দাঁড়িয়ে আছি। বেলকনিতে আসবেন একটু। কথাটা বলেই সাত কল রাখে। আবিরকে বলে, দেখলেন তো ভাই, এটা ছুটির কণ্ঠ না। বিশ্বাস হলো তো? তাও বিশ্বাস না হলে বেলকনিতে তাকান। রাহা হয়তো আসবে কৌতূহল থেকে। কথাটা বলার একটু পরই বেলকনিতে আরও একটা ছায়ামূর্তি দেখা গেল যা রাহার। বেলকনিতে এসে চারপাশে চোখ বুলিয়ে কিছু খুঁজছিল যেন সে। ছুটি তা পরখ করেই বলে উঠল, কি হলো? কি খুঁজছিস তুই? রাহা খুঁজতে খুঁজতেই বলে, একজন কল দিল মাত্র। ছুটি কৌতূহল নিয়ে বলে, কে কল দিল? যে কয়েকদিন পরপর অচেনা নাম্বার থেকে কল করে চুপ করে বসে থাকে, ভালোবাসার কথা বলে সে লোকটা। ছুটি হাসে এবারে। বলে, ভালো তো। তোকে সে বেচারা। রাহা ফোন এগিয়ে ধরল। নাম্বারটা দেখিয়ে বলে, জানি না তো। এই নাম্বার থেকে কল এলো আজ। ছুটি প্রথমে খেয়ালই করল না। পরমুহূর্তেই নাম্বারটা খেয়াল করে চোখ গোল গোল করে তাকায়। এই নাম্বারটাই। এটা তো আবির ভাইয়ের নাম্বার। তার মুখস্থ আছে। ছুটি তবু নাম্বারটা মিলান মনোযোগ দিয়ে। দ্বিধান্বিত স্বরে বলে, এটাই। শিউর এটাই নাম্বার? হ্যাঁ, একটু আগেই তো কল দিল। সে নাকি আমায় দেখতে রাস্তায় দাঁড়িয়ে আছে আপু। রাহা যেন এবারে দুয়ে দুয়ে চার মিলাতে পারল। আবির তাহলে এই কারণেই এদিকে এসেছে। এই কারণেই? আবির ভাই তো তাকে ভালোবাসে না। ওটা তো একটা খেলা খেলল কেবল। যদি রাহাকে ভালোবাসেও ক্ষতি কি? ছুটি দীর্ঘশ্বাস ফেলে। চোখ টলমল করে তার। এই প্রথম তার মনে হলে তার জীবনের কোনো ভ্যালু নেই। কেন অর্থ নেই? সে এক গুরুত্বহীন মানুষ এই পৃথিবীতে যাকে কেউ কখনো ভালোবাসেনি। যার ভালোবাসার গুরুত্ব কেউ কখনো দেয়নি। সকালের আলো ফুটেছে। স্বচ্ছল ঘুম ভেঙেছে বহু আগেই। এতটা সময় ধরে সে এক দৃষ্টিতে মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে তারই সুহাসিনীকে। ঘুমন্ত মুখটা বড্ড মায়াবী লাগে যেন। বড্ড আকৃষ্ট হয় সে। স্বচ্ছ বাম হাত বুলিয়ে সুহার মুখে আঙ্গুল চালায়। পরমুহূর্তেই হতাশ শ্বাস ফেলে। বড্ড আদর আদর লাগছে মুখটা। একটা চুমু খেলে কি অপরাধ হবে তার? ঘুমন্ত অবস্থায়। তারই তো বউ। স্বচ্ছ নিজেকে সামলাল। কিন্তু পরমুহূর্তেই চোখ যায় সুহার গলায়। ফর্সা গলাটায় কিছু চুল এলোমেলো হয়ে আছে। স্বচ্ছ হাত বাড়ায় এবারে। সুহার চুলগুলো গলা থেকে সরিয়ে দিতেই দৃশ্যমান হল ফর্সা গলাটা। তর্জনী আঙ্গুল ছুঁয়ে গলায় আঙ্গুল বুলাল সে। যা স্থির হয় গলার তিলটায়। সুহা ঘুমন্ত অবস্থাতেই পুরুষালী হাতের মৃদু স্পর্শে কেঁপে উঠে। ঘুম ছেড়ে কেমন করে স্বচ্ছর দিকে চাওয়ার আগেই স্বচ্ছ ঝুঁকে গেল। শুকনো ঢোক গিলে বার কয়েক। পরপরই নিজের ঠোঁটজোড়া নিঃশব্দে সুহার গলায় ছোঁয়। সদ্য ঘুম ভাঙ্গা সুহা পুরুষালী পুরু ওষ্ঠের স্পর্শ বুঝতেই শিহরিত হয়। শিরশিরে এক অনুভূতি হয় শরীরময়ে। হৃৎস্পন্দনও বেড়ে এল এই একটা ছোঁয়াতেই। সুহা বুঝে উঠতেই মুহূর্তেই লাফ মেরে দূরে সরে। চোখজোড়া তখনও ঘুমো ঘুমো। কিয়ৎক্ষণ চুপ থেকে থম মেরে থাকে সে। পরমুহূর্তেই গলায় হাত রাখে। বলে উঠে ঝাঁঝালো স্বরে, কী সব করছেন? খুব ছুঁই ছুঁই স্বভাব নাকি আপনার? যেই মেয়ে দেখলেন সেই ছোঁয়াছুঁই করছেন এখন। সুযোগ নিচ্ছেন নাকি স্বচ্ছ? স্বচ্ছ হাসে ঠোঁট বাঁকিয়ে। বলে, চুমুর শোধবোধ করছিলাম। তবুও যদি আমার ছোঁয়া পেয়ে তোমার মনে হয় যে সুযোগ নিচ্ছি ওকে ফাইন। পরবর্তীতে সুযোগই নিব। আকাশ মেঘলা। ঘোলাটেময় পরিবেশ। আশপাশে জুড়েছে শীতল বাতাস। নাসারন্ধ্রে অনুভূত হয় মৃত্তিকাময় সুবাস। বোধহয় ধরণী তার উদাস মনের পরিচয় দিল মেঘলা আবহাওয়াতে।
ছুটি সে মেঘলা আবহাওয়ায় গানা ভাসিয়ে ভার্সিটিতে গেল। অথচ সেখানে গিয়েই তার মন উদাস উদাস লাগল। কেবল আজকের দিন। আজকের দিনটা পার হলেই তার আবির ভাই চলে যাবে অন্য দেশে। আর চাইলেও তার সাথে ছুটির দেখা হবে না। কতটা দূরের পথ। অন্য একটা দেশ। ছুটির মন খারাপ হয়। উদাস মনে দুটো ক্লাস করে যেই না বাসায় ফিরতে নিবে সেমাত্রই পৃথিবীতে নামল ঝুম বৃষ্টির বিচরণ। ছুটির সাথে ছাতাও আনেনি। আচমকা এমন ঝুম বৃষ্টি যে হবে তা বোধহয় আশাতেও রাখেনি সে। তাই তো ছাতা আনেনি। কিন্তু তবু আজ বৃষ্টিতে ভিজতে খারাপ লাগছে না তার। বৃষ্টির পানি যখন শরীর ছাপিয়ে ভিজিয়ে দিল পুরোটা শরীর, তখনই প্রথম ছুটি কেঁদে দিল। ভাবল, এত অবসন্নতা, এত দুঃখ, এত কষ্ট কার জন্য? কার জন্য আজ এত উদাসীনতা? মানুষটাই তো তার নয়। তাকে ব্যবহার করল কি নিখুঁতভাবে। তার অনুভূতির সুযোগ নিল। কথাগুলো মাথায় ঘুরতেই ছুটির রাগ হয়। চোখ লাল হয়ে ওঠে। আর নোনতা পানিগুলো বয়ে যায় বৃষ্টির পানির সঙ্গে। ছুটি দীর্ঘশ্বাস টেনে অনেকটা সময় বৃষ্টিতে ভিজে। পরমুহূর্তেই রিকশা নিয়ে উঠে পড়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু যেমাত্রই সে বিল্ডিংয়ের সামনে রিকশা নিয়ে নামল সেমাত্রই দেখা গেল রাস্তার ধারে একটা গাড়ি। আর গাড়িটা থেকেই ছাতা নিয়ে নেমে আসতে দেখা গেল আবিরকে। ড্রেস আপ ফর্মাল, উপরে ব্লেজার। সুন্দর দেখাচ্ছে আবিরকে। ছুটি অন্য সময় হলে ড্যাবাড্যাব করর তাকিয়ে থাকত, কিন্তু আজ ভ্রু কুঁচকায়। আবিরকে এগিয়ে আসতে দেখে ভাড়াটা মিটিয়েই চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে চায়। কিন্তু চলে যাওয়ার আগেই আবির সামনে এলো। ঘড়ি দেখিয়ে বলল, দীর্ঘ 2 ঘন্টা যাবত এখানে অপেক্ষা করছি। কোথায় ছিল এই বৃষ্টিতে হুয়া? আর এইভাবে ভিজে এসেছিসই বা কোনো আক্কেলে? ভালো দেখাচ্ছে এভাবে তোকে? কথাটা বলার সাথে সাথেই ছুটি নিজের দিকে তাকায়। এতক্ষণে বুঝে উঠতে পারে যে তার জামা শরীরের সাথে ভিজে লেপ্টে আছে। দেখতে নিশ্চয় বিশ্রী দেখাচ্ছে এই দৃশ্য। ছুটি মুহূর্তেই আশপাশে তাকিয়ে দেখল কোনো ছেলে আছে কিনা। পরমুহূর্তে আবিরের রাগান্বিত দৃষ্টি দেখে ওড়নাটা ঠিক করে সারা শরীর আবৃত করার চেষ্টা চালাতে চালাতে বলে, আমার জন্য তো আপনার 2 ঘন্টা অপেক্ষা করার কথা নয় আবির ভাই, যদিও 2 ঘন্টার অপেক্ষার কারণটা আমি জানি। অনেকদিনের জন্য চলে যাচ্ছেন, মনের মানুষকে না দেখে গেলে কিভাবে হয় বলুন? আবির কথাগুলো পাত্তা দিল না। বরং ছটি ওড়না ঠিক করা দেখে বিরক্ত হয় যেন। এক হাতে ছাতাটা ধরে অন্য হাতে নিজের পরনে থাকা ব্লেজারটা খোলার চেষ্টা করে। পরপরই খুলে ছুটিকে দিকে এগিয়ে বলে উঠে, গুড দাও। কাজ করার আগে না ভেবে এখন আমার সামনে ভাবাভাবি দেখাচ্ছিস। ছুটি সরু শ্বাস টানে। ব্লেজারটা হাত বাড়িয়ে নেওয়ার আগেই আবির ছাতাটা কাঁধে আটকিয়ে 2 হাতে টানিয়ে দিল তার গায়ে। বলল, এত বছর আমার জন্য পাগলামো দেখিয়েছিস, ভালোবাসা দেখিয়েছিস, অথচ আমি চলে যাব শুনে তোর একটু পাগলামো নেই, একটুও কষ্ট নেই। বরং নেচে নেচে ভার্সিটি মনের আনন্দে বৃষ্টিতে ভিজে আসছিস। ছুটি সবটাই শুনল। পরমুহূর্তেই হেসে বলল, আপনার ব্লেজারটা ভিজে গেল তো পরে ফেরত কি করে দিব? আপনি তো চলে যাচ্ছেন আজ। আবির ভ্রু উঁচু করে বলে, এমনভাবে বলছিস যেন আর দেখা হবে না। ছুটি ক্লান্ত চাহনিতে তাকায়। হেসে বলে, নাও হতে পারে। আর হলে তো ভালোই। ফেরত দিয়ে দিব তাহলে। আবিরের এই মুহূর্তে কপালে ভাঁজ পড়ে। মেয়েটা কেমন করে যেন কথা বলে এই কয়েকদিন। কেন যেন মনে হয় মেয়েটা তাকে ইগনোর করতে চাইছে। আবির শুধায়, নাও হতে পারে মানে? তোর কথাগুলো কেমন জানি শোনায় এখন। তোকেও কয়েকদিন বুঝে উঠছি না আমি। এমন কেন হচ্ছে? ছুটি হেসে জানায়, জানি না তো। আবির এবারে কঠিন স্বরেই বলে উঠে, আমায় ঠকানোর কথা ভুলেও ভাববি না ছুটি। ভুলেও না। খুব খারাপ হবে তাহলে। ছুটি তাচ্ছিল্য করে জানায়, আপনাকে ঠকলে আমি ঠকব আবির ভাই, তবুও ভুলেও আপনাকে ঠকতে দিব না। আমার কেন মনে হচ্ছে তুই আর ভালোবাসিস না আমায়। আগের মতো চেয়ে থাকিস না কেন? আগের মতো আগ্রহ দেখি না কেন তোর? বেশি আগ্রহ দেখালে নিজের মূল্য থাকে না আবির ভাই। যাই হোক, নিজের যত্ন নিবেন। ভালো থাকবেন আবির ভাই। আপনি দেশে আসলে জানাবেন। ব্লেজারটা পার্সেল করে পাঠিয়ে দিব। আবির ভ্রু কুঁচকে শুধায়, পার্সেল? দেশে ফিরলে তোকে সহই পার্সেল করে নিয়ে আসব ছুটি। খালি ওয়েট করিস একটু আমার জন্য। ছুটি হাসে। মনে মনে ভাবে,
কি নিখুঁত অভিনয়! এত সুন্দর অভিনয় কেউ করে? কেনই বা করছে এই অভিনয়টা এখন? এখন তো নিশ্চয় কোনো স্বার্থ জড়িয়ে নেই, তাই না? তাহলে তো বলেই দিতে পারে, ছুটিও অভিনয় তাল মেলাল। হেসে বলল, হু, ভালো থাকবেন, যত্ন নিবেন নিজের। আবির যেন কেমন করে তাকাল। সে দৃষ্টিতে দৃঢ়তা রেখে বলে, আরও কিছু বলার কথা বোধহয় তোর। বল, ওটা শোনার জন্যই আসা। ছুটি চুপ থাকে। যদিও জানে আবিরের সব কটা কথাই অভিনয়, তবুও আলতো স্বরে বলে উঠে, ভালোবাসি। আবির যেন এবারে শান্তি পেল। মুখে ফুটে উঠে হাসি। ছাতাটা ছুটির দিকেও নিয়ে গিয়ে কাছাকাছি দাঁড়ালো সে, কিঞ্চিৎ ঝুঁকে ঠোঁট ছোঁয়ালো ছুটির ভেজা কপালে। বলে, অপেক্ষায় থাকিস। ঝুম বৃষ্টিতে শীতল আবহাওয়া জুড়েছে আশপাশে। স্বচ্ছ সেই শীতল আবহাওয়ায় বেলকনিতে বসে ছুটি আর আবিরের দৃশ্যটা দেখল। বিড়বিড় স্বরে বলে উঠল, ওরা বিয়েই করল না, অথচ রাস্তায় দাঁড়িয়ে চুমু খাচ্ছে। আর আমি, বিয়ের 4 বছর পরও এই 4 দেওয়ালের ভেতর বউকে চুমু খেতে গেলে আতঙ্কে থাকা লাগে। কখন না জানি বউ যুদ্ধ ঘোষণা করে দেয়। কথাটা বলেই স্বচ্ছ কপাল ঠেকায় বেলকনিতে। পরনে তার তখন একটা তোয়ালে কেবল। একটু আগেই তার আব্বু চেঞ্জ করিয়ে দিবে বলে হাওয়া হয়ে গিয়েছে। স্বচ্ছর বিরক্ত লাগে। বেলকনি ছেড়ে হেঁটে এসে রুমে আসে। হালকা চেঁচিয়ে বলে, আব্বু, আব্বু। হঠাৎ স্বচ্ছের এমন স্বরে ছুটে এল স্বচ্ছর মা আর সুহা। স্বচ্ছকে এমন চেঁচাতে দেখে ওর মা বলে উঠল, তোর আব্বা মাত্র বাইরে গেল। ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন বাপ? স্বচ্ছর মায়ের মুখে স্বচ্ছর সম্বন্ধে এমন সম্বোধন সুহার হাসি পায় পেট ফেটে। তবুও হাসি চেপে রাখে। স্বচ্ছ কোনোরকমে বাবার উপর রাগ দেখিয়ে বলে, তোমার বরের উপর রাগ হচ্ছে আম্মু। আমায় চেঞ্জ করানোর কথা ছিল। স্বচ্ছর মা তাকায়। সত্যিই তো। আবির সাদাফের পর স্বচ্ছকে চেঞ্জ করার দায়িত্বটা স্বচ্ছের বাবাই নিয়েছে। অথচ এখন ছেলেটার কোমরে একটা তোয়ালে পেছানো কেবল। স্বচ্ছর মা ছোট শ্বাস টানে। বলে, তোকে দেখতে এল কয়েকজন বাসায়। তোয়ালে পরেই থাকবি নাকি চেঞ্জ করবি? তোর আব্বা তো বাসাতে নেই। স্বচ্ছ বিরক্ত নিয়ে বলে, আমি কি মেয়ে? আমায় কেন দেখতে আসবে? আজব। পাগল। তুই অসুস্থ, তাই দেখতে এসেছে। তুই কেমন আছিস? তুইও না। স্বচ্ছ তখনও অসন্তুষ্ট। বলে, উনাদের দেখাতে কি আমি সুস্থ হব? যাদের দেখার তারাই তো দেখছে না। যেমন তোমার বর। সে তো আমায় একটা তোয়ালে পরিয়ে দিয়ে চলে গেছে। আমার বউ আমায় ফ্রেশ করাবে বলে চলে গেছে। আজ অসুস্থ বলে সবাই আমায় পাত্তা দিচ্ছ না। হাড়ে হাড়ে মনে রাখছি আমি। স্বচ্ছর মা চোখ ছোট ছোট করে তাকাল। বলল, সুহা, একটু দেখো না ছেলেটাকে চেঞ্জ করিয়ে দিতে পারো কিনা। বুঝোই তো আত্মীয়। তিহানদের ফ্যামিলি। না দেখা করলে বেয়াদবি বলবে। সুহা অসহায় দৃষ্টিতে তাকায়। সে তো চেঞ্জ করাই, তবে শুধ শার্ট। কিন্তু পেঁচানো তোয়ালে খুলে চেঞ্জ করাবে নাকি এখন? ছি ছি। সুহা মনে মনে একবার ভেবেই কেমন করে। ততক্ষণে অবশ্য স্বচ্ছর মা চলে গিয়েছে। অনুরোধ করে কথাটা বলে। সুহা বিরক্ত হয়ে বলে, একটা তোয়ালে পরে একটা মেয়ের সামনে বসে আছেন, লজ্জা লাগে না? স্বচ্ছ কেমন করে যেন তাকায়। বলে, এটা আব্বু করেছে, আমার দোষ নেই। আমি এক হাতে নিশ্চয় চেঞ্জ করতে পারবো না, তাই না? সুহা এগিয়ে আসে। স্বচ্ছর শার্টে হাত দিয়ে বোতাম খুলে প্রথমে বুক পিঠ মুছিয়ে দিতে দিতে বলে, আমার নামে আপনার আম্মুর কাছে বিচার দিচ্ছিলেন নাকি অভিযোগ যে ফ্রেশ করাবো বলে করায়নি? কোনোটাই না। সুহা সরু চোখে তাকায়। মুছিয়ে দিতে দিতে পিঠ মুছানোর উদ্দেশ্যে কাঁধ বরাবর ঝুঁকল। মুহূর্তেই সোহার অল্প বেজা খোলা চুলগুলো গিয়ে পড়ল স্বচ্ছর মুখে চোখে। এতটা কাছে সোহাকে সে আজ প্রথম অনুভব করছে না। যখন থেকেই সে অসুস্থ হওয়ার পর সুহা এই কাজ করছে, তখন থেকেই এই মুহূর্তটাতে সে খুব মনোযোগ দিয়ে সুহাকে অনুভব করে, তাকিয়ে থাকে মুগ্ধ দৃষ্টিতে। আজও তাই। তবে চুলগুলো মুখচোখে পড়তেই চোখ বুঝে সে মুগ্ধ হয়ে ঘ্রাণ নেয়। পরমুহূর্তেই কেমন স্বরে জানায় তার মুগ্ধতা। একটা স্মেল তোমার চুলের সুহাসিনী। যদিও কোনোদিন কোনো মেয়ের চুলের ঘ্রাণ নেইনি, তবে শুনেছি আমি। এখন মনে হচ্ছে এটা সত্যিই সুন্দর। সুহা বিরক্তি নিয়ে তাকায়।
স্বচ্ছর মুগ্ধতাতে এক বালতি পানি ঢেলে দিয়ে সরে গিয়ে বলে, চুলের কোনো নিজস্ব ঘ্রাণ নেই ভাই, ওটা শ্যাম্পুর ঘ্রাণ। স্বচ্ছ কেমন করে তাকায়। সুহা ততক্ষণে সরে দাঁড়িয়েছে, যাতে স্বচ্ছর মেজাজ বিগড়ে যায়। বিরক্ত গলায় বলে, ভাই? কে ভাই? ভাই হলে সারাক্ষণ বউ বউ হয়ে ঘুরঘুর করছো কেন আমার আশেপাশে? বলেছি আমি ঘুরঘুর করতে। আপনার কথা অনুযায়ী ঘুরঘুর করব নাকি? স্বচ্ছ ভ্রু বাঁকিয়ে শুধায়, কার কথা অনুযায়ী করবে? সুহা কারো কথা অনুযায়ী চলে না। ভালো। সুহা ছোট শ্বাস টানে। পরমুহূর্তে বলে, উঠুন। আপনাকে একগাথা মেয়েলোক দেখতে এসেছে। তোয়ালে পরে গেলে অবশ্য বেশিই অ্যাটেনশন পাবেন। তবে আপনার আম্মু যেহেতু বলেছে সেহেতু চেঞ্জটা করিয়ে দেওয়াটা উচিত। নাকি মেয়েগুলা আসবে এসে আমায় এই অবস্থায় দেখবে আর তাকিয়ে তাকিয়ে থাকবে, তা সহ্য হবে না তোমার? সুহার অতটা খারাপ সময় আসেনি স্বচ্ছ। একটা সময় ছিল আপনাদের পাড়ার এত এত মেয়েদের থেকে আপনার রূপের প্রশংসা শুনেছি। এই পাড়ার অর্ধেক মেয়ে আপনার রূপে মোহিত আমি জানি তখন থেকেই। সুতরাং তখন যেহেতু সহ্য হয়েছে এখনো সহ্য হবে। সব মেয়ে মোহিত অথচ তুমি ফিরেও চাও না। নিষ্ঠুর নিষ্ঠুর। বেশি কথা বলেন। উঠুন। স্বচ্ছ উঠতে উঠতেই বলে, এখন কি তুমি চেঞ্জ করিয়ে দিবে সুহাসিনী? সুহা মাথা নাড়িয়ে শুধায়, কেন? সমস্যা হবে? আমার তো এক হাত ভালো আছেই। দাঁড়াতে, হাঁটতে সবই পারি। তুমি কেবল একটু সাহায্য করলেই হবে। আমি সাহায্য করব, কিন্তু তোয়ালে খুলবেন না একদম। কিংবা কোনো ফাজলামো করবেন না। মেরে দিব তাহলে। সুহা কথাটা বলতেই স্বচ্ছ হাসে ঠোঁট বাঁকিয়ে বলে, খুললেও কি? তোমারই তো বর, তাই না? অধিকার রাখো তুমি। সুহার কান গরম হয়ে ওঠে। উষ্ণ ধোঁয়া বের হয় যেন নাক মুখ দিয়ে। রক্তিম থেকে মুখটা। তবুও স্বচ্ছের কথার উত্তর করল না। নিশ্চুপ থেকে স্বচ্ছের প্যান্টটা হাতে নিল, তারপর স্বচ্ছ বিছানায় বসতেই সুহার সাহায্য নিয়ে প্যান্টের দু পা ঢুকিয়ে যখনই উঠে দাঁড়াতে নিল ঠিক তখনই আচমকা ঘটে গেল এক বিপর্যয়। সাদা তোয়ালেটা ডিলে হয়ে পড়ে গেল এক মুহূর্তেই ফ্লোরে। স্বচ্ছ মুহূর্তে চোখ গোল গোল করে তাকায় সুহার দিকে। মেয়েটা চোখ খিচে নিয়েছে। রাগে দুঃখে লজ্জায় রক্তিম হয়ে দুই হাত চেপে ধরে স্বচ্ছের গলায়। দাঁতে দাঁত চেপে বলে উঠে, বলেছিলাম না তোয়ালে যেন না পড়ে। বেয়াদব, নির্লজ্জ লোক আপনি। কি করেছেন হু? স্বচ্ছ প্রথম দফায় কিঞ্চিত ভ্যাবাচ্যাকা খেলেও এই মুহূর্তে সুহার রক্তিম চোখ বুজে রাখা মুখটা দেখে হাসি পায়। এভাবে চোখ খিচে রেখে কে রাগ দেখায় হু? তার বউই দেখাতে পারে। স্বচ্ছ হাসি চেপে ফের খোঁচাতে বলে উঠে, দেখে নিয়েছ। সত্যিই দেখে নিয়েছ সুহাসিনী। সুহা আরেকটু জোরে চেপে ধরে স্বচ্ছর গলাটা। বলে, নির্লজ্জ, বেহায়া পুরুষ মানুষ। স্বচ্ছ হাসে এবারে। বাম হাতে প্যান্ট টেনে কোমরে উঠিয়ে নিতে নিতে বলে, নিষ্ঠুর। আমার অসুস্থতায় ও একটু মায়া নেই তোমার। মাসখানেক পেরিয়েছে, স্বচ্ছ বর্তমানে সুস্থ। আর এই সুস্থ হওয়ার পর থেকেই বর্তমানে তার এক এবং একমাত্র দায়িত্ব থেকেছে সুহাকে ঝালানো। সুহাকে সামনে পেলেই তার কথা বলা বেড়ে যায়। সুহাকে রাগাতে যেন আলাদাই মজা। অপরদিকে সুহা কেবল তাকে অবহেলায় ঠেলে দিল, এতগুলো দিন পার হল। তবুও স্বচ্ছ সুহার মন জয় করতে পারল না এই আপোষে স্বচ্ছ কপাল চাপড়ায়। সুহা কেন তাকে কেবল অবহেলা করে এই দুঃখেরও শেষ নেই তার। তার মধ্যে যুক্ত হয়েছে তিহানের কাজিন রোহান। স্বচ্ছকে মেসেজ দিয়ে দিয়ে বুঝাতে চাইছে যে সে যে কোনো মূল্যেই তার সুহাসিনীকে তার থেকে কেড়ে নিবে। বিয়ে করবে। স্বচ্ছ অবশ্য পাত্তাই দিল এই ছাগলমতো ছেলেটাকে। ছাগল? ছাগল না হলে কি সে অন্যের বউর পিছে দৌড়াত? স্বচ্ছ ঘড়ি দেখে বেরিয়েছিল সে বাসার বাইরে। টানা 2 ঘন্টা বাইক চালিয়ে এদিক সেদিকে ঘোরাঘুরি করার পরই হুট করেই তার ফোনে একটা মেসেজ এল। মেসেজটা ওই ছেলেটারই, রোহানের। লিখেছে, বড় ভাই, নিষেধাজ্ঞা দিয়েছিলেন না আপনার এলাকায় প্রবেশ না করার। এবার আমিও দেখাবো যে আপনার এলাকায় প্রবেশ করে আপনার বউ নিয়ে কিভাবে পালাই। একটা অ্যাক্সিডেন্টে আপনার বউ আপনার প্রতি মায়া দেখিয়েছে ঠিক, কিন্তু ভালো তো বাসেনি বলুন। স্বচ্ছের মেজাজ খারাপ হয় এমন মেসেজ দেখে। বের হয়েছিল সে মন ফুরফুরে করতে। অথচ এই মেসেজ দেখে মেজাজ ফুরফুরে হওয়া তো দূর, তার মেজাজ বিগড়ে এল যেন।
দাঁতে দাঁত চেপে মেসেজের রিপ্লাইটা না করেই যখন রেখে দিচ্ছিল ঠিক তখনই দুটো ছবি এলো। সুহা আর ওই ছেলেটা অর্থাৎ রোহান রেস্টুরেন্টে বসে আছে। ঠিক কি আলোচনা চলছে জানা নেই, তবে ছবিটা দূর থেকে কেউ তুলেছে। নিশ্চয়ই রোহান শয়তানি ফুসলিয়ে ফাসলিয়ে সুহাকে নিয়ে গিয়েছিল, আর তারপরই কাউ দিয়ে দূর থেকে ছবিটা তুলিয়েছে, স্বচ্ছ মনে প্রাণে তাই বিশ্বাস করল। বিনিময়ে গা ঝালানো ভঙ্গিতে টাইপ করল, আমার বউ বেশি সুন্দর তো তাই অনেকেই আমার বউয়ের সাথে একটু রেস্টুরেন্টে খেতে পারলেও ছবি তুলে মেমোরি রেখে দেয়। বুঝতে হবে তো, স্বচ্ছের বউ বলে কথা। দুদিন পর রোহানের বউ হলে কি করবেন বড় ভাই? আরেকটা কথা শুনবেন, আমি কিন্তু তিহানদের ছাদে এখন আপনার বউয়ের সাথে আড্ডা দিচ্ছি। রোহানের সাহস দেখে স্বচ্ছ অবাক হয় যেন। যে ছেলেটাকে ইচ্ছে মতো কেলিয়ে এসেছিল, সে হাত পা ভেঙে রেখেছিল, সে ছেলেই আবার তার মুখে মুখে কথা বলছে। সাহস কত এই ছেলের! স্বচ্ছ কল করে এবারে। ফোঁস ফোঁস শ্বাস টেনে বলে উঠে শাসানোর ন্যায়, মেরে না হাত পা ভেঙে দিয়েছিলাম, আর বলেছিলাম না আমাদের এলাকায় যাতে না তোকে দেখি। ঠিকমতো ডোজটা পড়েনি তাহলে ব্রো। ওকে, তুমি যদি বলো এর চাইতেও কড়া ডোজের আয়োজন করতে পারি। নিতে পারবে তো? তিহানের কাজিন নিহির তখন হালকা হেসে তাকায়, যেন স্বচ্ছের কথাটায় সে বিন্দুমাত্রও ভয় পেল না। উল্টো হেসে হেসে বলল, প্রথমবার ভদ্র সেজেছিলাম বড় ভাই, কিন্তু এবারও যে ভদ্রতা দেখিয়ে মার খাবো তেমনটা ভাববেন না। আপনি যেমন পুরুষ, আমিও তেমন পুরুষ। আপনার রক্ত গরম হলে আমার রক্তও শীতল নয়। আপনি যেমন ভালোবাসা দেখাচ্ছেন হুট করেই, আমিও তেমন 2 বছর যাবৎ ভালোবাসছি মেয়েটাকে। তাহলে বলুন, কার ভালোবাসার বয়স বেশি? স্বচ্ছ মুহূর্তেই বলে উঠল, তোর 2 বছরের ভালোবাসা, আর আমার 4 বছরের বউ হয়। ওপাশ থেকে রোহান তখন হেসে বলে, 4 বছরের বউ ঠিক, কিন্তু আপনি তো ভালোবাসেননি ব্রাদার, বরং কষ্ট দিয়েছেন। ভবিষ্যতে যে দিবেন না নিশ্চয়তা আছে তার কোনো। আসলে সত্যি বলি বড় ভাই, সুহা আসলে আপনার সাথে সুখী হবে না। আপনি ঠিক ওকে আমার মতো করে ভালোবাসতে পারবেন না, তাই আপনার কাছে ওকে ছাড়তেও আমি একমত হতে পারছি না। আরেকটা কথা বলি, এতদিন শুধু আপনি অসুস্থ ছিলেন বলেই সুহার দাদা বা সুহা কোনো স্টেপ নেয়নি। শুধু মায়া দেখিয়েই চুপ ছিল। স্বচ্ছের এই পর্যায়ে এত বেশি মেজাজ খারাপ হয়, ফোনটাই এক আছাড় মেরে ফেলে খসখসে রাস্তার জমিনে। ভাগ্য ভালো, দামি আর ভালো মানের ফোনটা বলে কিছু হলো না। স্বচ্ছর রাগ কমল না। রাগে হাঁসফাঁস করতে করতেই স্বচ্ছ বাসায় ফিরল। অথচ বাসায় ফিরেই স্বচ্ছর মেজাজ দ্বিগুণ খারাপ হল। বাসায় সোহাকে না পেয়ে হুড়মুড় করে সর্বপ্রথম সে ছাদেই গেল। দেখা গেল ছাদের এক কোণে সুহা দাঁড়ানো। অপর ছাদ থেকে কথা বলছে তিহানের সেই কাজিনটাই। স্বচ্ছের গায়ের রক্ত যেন টগবগিয়ে উঠে। সুহার কি দরকার ওই ছেলের সাথে কথা বলার? কি প্রয়োজন ওই ছেলের সাথে আড্ডা দেওয়ার? স্বচ্ছ কপাল কুঁচকে চেয়ে থাকে। প্রায় মিনিট 5 যাবৎ সুহার কথা বলার ধরন খেয়াল করছিল সে নীরবে। কিছু একটা নিয়ে হেসে হেসে কথা বলছিল। কিন্তু যখনই সুহাকে একটু জোরেই হেসে উঠতে দেখল, স্বচ্ছের পায়ের রক্ত মাথায় উঠল যেন। 2 পা বাড়িয়ে ওখানে সামনে গিয়ে দাঁড়িয়েই সুহাকে বলে উঠে, এখানে এসে অন্য ছেলের সাথে আলাপ জুড়েছ কেন? ভালোবাসো নাকি ছেলেটাকে? এই কারণেই বুঝি এত অবহেলা আমার প্রতি। দয়া দেখাচ্ছিলে এতকাল আমার প্রতি। বলেছিলাম বলেছিলাম দয়া দেখাতে। সুহা স্তব্ধ হয়ে তাকায়। স্বচ্ছর কথা বলার ধরনটা তার পছন্দ হলো না একটুও। কেন তাকে এভাবে অন্য একটা ছেলের সামনে বলবে? কেন এভাবে শোনাবে কথাগুলো? স্বচ্ছ থাকতে সে অন্য কোনো ছেলেকে ভালোবেসেছিল, ভালোবাসবে। স্বচ্ছ বুঝে না যে সুহা তাকে ভালোবাসে। হয়তো একটু রাগ দেখায়, অবহেলা দেখায়, কিন্তু এই ছেলেটাকে তো সে ভালোবাসে। হৃদয় সবটুকু দিয়েই ভালোবাসে। সুহা দীর্ঘশ্বাস ছাড়ে। তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠে, এমন করছেন কেন আচমকা? সমস্যা কি? রেগেই বা আছেন কেন? স্বচ্ছ আচমকা এই উত্তরটা পেয়ে রাগী চাহনিতে তাকায়। তিহানের সেই দেবরেব চেয়ে থাকা কাজিনটার সামনেই এভাবে রেগে কথা শোনানো উচিত হল সুহাসিনীর? এটা বলা কি উচিত হল? স্বচ্ছ রাগে নাক লাল করে, হাত শক্ত করে উত্তর দেয়, ভেবে বলছ? আমি কিন্তু আবারও জিজ্ঞেস করছি, ভালোবাসো এই ছেলেকে? কি আছে ওর কাছে? আমার থেকেও দেখতে সুন্দর এই ছেলে।
ফের আবার ও রাগান্বিত স্বরে জবাব পেয়ে সুহা বিরক্ত হয়। কি করেছে সে? বিনা কারণেই তার সাথে এভাবে খারাপ ব্যবহার কেন করবে স্বচ্ছ? সুহা শক্ত চাহনিতে তাকায়। উত্তরে বলে, দেখতে সুন্দর হলেই যে ভালোবাসা যায় তা কে বলল আপনাকে? দেখতে অসুন্দর হলে বুঝি ভালোবাসা যায় না? স্বচ্ছ তখনও রেগে। আর সুহার কথাটা যেন এই পর্যায়ে স্পষ্টভাবেই তার কাছে জানান দিল যে সুহা এই ছেলেটাকে ভালোবাসে, সত্যিই ভালোবাসে। স্বচ্ছের দাঁত কিরমির করে। সুহার হাতটা শক্ত করে চেপে ধরেই শুধায়, কথা ঘুরাবে না সুহাসিনী? সুহা তখন টানটান স্বরে জানায়, আপনার কি মনে হচ্ছে এক বাসার বউ হয়ে ওই বাসাতে থেকেই আমি অন্য ছেলের সাথে পরকিয়া করব? স্বচ্ছ এই পর্যায়ে ঠোঁট বাঁকিয়ে হাসে, অবহেলা নিয়ে বলে, করতেই পারো। হাজার হোক আমাকে ডিভোর্স দিয়ে এই বেয়াদব ক্যারেক্টারলেস ছেলেটার সাথেই তোমার দাদাজান তোমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সুহার তখনও রাগ লাগে। অকারণে তাকে ভুল বুঝবে কেন এই লোক? সে তো কিছু করেনি। সুহাকে কেউ বিনা কারণে দোষারোপ করলে রাগ লাগে। এবারও রাগ লাগছে। উত্তর দেয়, তো এটা দ্বারা কি বুঝাতে চাইছেন? স্বচ্ছ গম্ভীর গলায় উত্তর করে, কিছুই না। এখন থেকে তুমি এক্ষুনি যাবে, শুধু এইটুকু জানি। সুহার তখন চোখ টলমল করে অতিরিক্ত রাগে। জোরে শ্বাস টেনে জানায়, যাব না। কি করবেন? এই পর্যায়ের স্বচ্ছের চাহনি ভয়ানক ঠেকল। উত্তর আসল, আছাড় দিব সুহা। যাবে কিনা? আচমকা স্বচ্ছর মুখে সুহাসিনী নামের বদলে সুহা নামটা বিশ্রী ঠেকল সুহার কাছে, জঘন্য লাগল। সাথে এক পাহাড় কষ্ট যেন আঘাত করল এক মুহূর্তেই। অথচ স্বচ্ছ অপেক্ষা করল না। সুহাকে কোলে তুলে নিল এক মুহূর্তেই। তারপর ঝটফট পা চালিয়ে চলে যেতে নিয়েও ফের আবার রোহানের দিকে ফিরে বলল, তোকে বলেছিলাম না এই এলাকায় যাতে তোকে আর না দেখি? কেন এসেছিস অন্যের বউ দেখতে? শালা ক্যারেক্টারলেস পুরুষ মানুষ। অতই যদি ইচ্ছে হয় নিজের বউ আনো, বিয়ে কর। আরেকজনের বউ কেন টানাটানি করছিস বল? রোহান হাসে, ঠোঁট এলিয়ে বলে, কারণ আপনার বউটাকেই যে প্রাণ দিয়ে বসে আছি বড় ভাই। আপনি এতকাল পর কেনই বা দেশে আসলেন বলুন? স্বচ্ছ রেগে বলে, না আসলে তো তোর লাভ হতো শালা কুত্তা কোথাকার। রোহান বলে, শিক্ষিত মানুষের ল্যাঙ্গুয়েজ এমন হয়। তোর মতো অশিক্ষিতের কারণে মুখ খারাপ করছি। নয়তো করতাম না। কথাটা বলেই স্বচ্ছ পা বাড়ায়। সুহা এতটা সময় নিশ্চুপ থেকে এসব দেখছিল। স্বচ্ছের মুখচোখ দেখে রাগের পরিমাপটুকু বুঝতে পারল বলেই আগ বাড়িয়ে কিছু বলেনি দুইজনের মধ্যে। পাছে দুইজনের মধ্যে যদি আবার ঝামেলা বেঁধে যায়। স্বচ্ছ সুহাকে নিয়ে বাসার সবার সামনে দিয়েই রুমে নিয়ে এল। কোল ছেড়ে নামিয়ে বসাতেই সুহা শান্ত গলায় শুধাল, যে রিয়েক্টটা আপনি করেছেন তেমন রিয়েক্ট করার মতো কিছুই ছিল না সেখানে। এটা একটা অহেতুক সিন ক্রিয়েট। স্বচ্ছ হাত রাখে সুহার চিবুকে। দৃঢ় চাহনিতে তাকিয়ে থেকে উত্তর করে, অহেতুক নয়। সুহা ফের বলে, তাহলে এই সিক্রেটটা কি যৌক্তিক মনে হচ্ছে আপনার? স্বচ্ছ ছোট শ্বাস টানে। তার এই মুহূর্তে সুহাকে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না সুহা তাকে ভালোবাসে। হতেই পারে সুহা তার প্রতি প্রতিশোধ নিচ্ছে। 4 বছর কষ্ট পেয়েছে, কম তো নয়। প্রতিশোধ নিতেই পারে। স্বচ্ছ বৃদ্ধা আঙ্গুলি সুহার চিবুকে বুলাতে বুলাতেই ক্রূর হাসে, বলে, অযৌক্তিক বোধ হচ্ছে না সুহাসিনী? সরাসরি জিজ্ঞেস করছি, তুমি কি আমায় চাও? আমায় সত্যিই চাও? সুহা এই পর্যায়ে শান্ত চাহনিতে তাকায় স্বচ্ছের চোখে। আজকের স্বচ্ছ একেবারে ভিন্ন। আজকের স্বচ্ছকে চালাক লাগছে। অন্যদিনে স্বচ্ছ বোকা, বাচাল, সুহাকে চোখ বন্ধ করে ভালোবাসে এমন এক পুরুষ। সুহা চোখ বুঝে বলে, কি মনে হচ্ছে আপনার? স্বচ্ছ শক্ত স্বরে জানায়, আমি আনসার চেয়েছি সুহাসিনী। জানি না। স্বচ্ছ এবারে আঙ্গুল রাখে সুহার চোখের পাতায়। বুলাতে নিয়ে বলে, ওকে ফাইন, ওই ছেলেকে ভালোবাসো? সুহা চোখ মেলে তাকায়। উত্তরে বলে, ওই ছেলেকে ভালোবাসলে আমি নিশ্চয় আপনার জন্য এখানে পড়ে থাকতাম না স্বচ্ছ। স্বচ্ছ তাচ্ছিল্য করে হাসল এবারে। পাশে বসে বলে, ভুলাচ্ছ আমায়? কেন? স্বচ্ছ উত্তরে বলে, তুমি ছেলেটার সাথে দেখা করেছিলে গতকাল বিকালে রেস্টুরেন্টে।
কি নিয়ে কথা বলতে গিয়েছিলে? আরেকটা কথা কি জানো? আমাদের সেদিনটার অ্যাক্সিডেন্টটা সত্যিই প্ল্যান মাফিক হয়েছিল। কিন্তু কার প্ল্যান মাফিক তা কি তুমি জানে সুহাসিনী? সুহা বিস্ময় নিয়ে তাকায়। সত্যি বলছেন? সত্যিই প্ল্যান মাফিক ছিল? কি সব বলছে? সুহা কি করে জানবে? সুহা উত্তর করে। কে? স্বচ্ছ হেসে শুধায়। তার মানে তুমি জানো না? যাক, ভাগ্যিস। তুমি জানো না। আশপাশে ঝুম বৃষ্টি বইছে। স্বচ্ছ তখন বেলকনিতে বসা। ঠান্ডা পড়ছে। আবহাওয়া শীতল। অথচ স্বচ্ছের মনের ভেতর তখন উষ্ণ আবহাওয়া। রাগে নাকমুখ লাল ঠেকেছে তার। বাম হাতটা মুঠো করা। অপর হাতে সিগারেট ফুঁকছে ইচ্ছে মতো। স্বচ্ছ বিরক্ত হয়। রাগে বেলকনির দেয়ালে দুয়েকবার ঘুষি বসাতেই হাত গড়িয়ে ঝরল লালচে রক্ত। সুহা ততক্ষণে ছুটে এসে আওয়াজ শুনে। এই নিয়ে স্বচ্ছ কম হলেও 15টার উপর সিগারেট শেষ করেছে। সুহা কিছু বলেনি রাগে। শুধু দেখে গেছে। কিন্তু এই পর্যায়ে এসে সত্যিই তার রাগ হল। স্বচ্ছর রক্তাক্ত হাতটাকে আগলে নিয়ে দ্রুত বলল। দুদিন আগেও অসুস্থ ছিলেন স্বচ্ছ। একটা মেজর অপারেশন হয়েছে আপনার। মাসখানেক ও তো হল না। তার উপর এমন করছেন কেন হো? স্বচ্ছ হাতটা একঝাড়ায় ছাড়িয়ে নেয়। হাতটা থেতলে আছে। রক্ত ঝরছে। স্বচ্ছ দাঁতে দাঁত চিবিয়েই বলে। তা জানার তোমার প্রয়োজন নেই সুহাসিনী। দয়া দেখিও না। দয়া দেখাতে বলিনি আমি। সুহার এই পর্যায়ে কান্না আসে কেবল। গলায় জমে থাকে কান্নারা। ঢোক গিলে নরম গলায় বলে। এমনটা কেন করছেন স্বচ্ছ? শরীরের ক্ষতি হবে তো। কয়েকদিন আগে ও তো অসুস্থ ছিলেন। বুঝার চেষ্টা করুন। স্বচ্ছ ক্রূর হাসে। বলে। ইচ্ছে হচ্ছে তাই। আমার এখন মনে হচ্ছে সেদিন মারা যাওয়াটাই সবচাইতে বেটার অপশন ছিল। তার চেয়েও ভয়ঙ্কর থেকে এই ভেবে যে একটা মানুষ কি করে মৃত্যুর সাথে লড়ে যাওয়া মানুষের সাথে মিথ্যে বলতে পারে। কি করে? সুহা মুহূর্তেই প্রশ্ন ছুড়ে। আমি। স্বচ্ছ বিড়বিড় স্বরে আওড়ায়। ছলনাময়ী। সুহার চোখে মুখে বিস্ময়। মুহূর্তেই শুধায়। আমি কেন ছলনাময়ী হব? স্বচ্ছ হাসে। বা হাতে পড়ে থাকা সুহার দেওয়া সে ঘড়িটা খুলতে লাগে সময় নিয়ে। পরমুহূর্তে আচমকায় সুহার সামনে তা ছুঁড়ে মারল ফ্লোরে। অবহেলা নিয়ে বলে। তোমার ঘড়িটা এতদিন আগলে রেখেছিলাম অমূল্য সম্পদের মতো করে। ইভেন আজ সকালেও। এখন মনে হচ্ছে আমি সত্যিই ভুল মানুষের ভুল জিনিস আগলে রেখেছিলাম। তাই ফেলে দিলাম। সুহা যেন বিশ্বাস করতে পারল না। একটা মানুষ হুট করেই কিভাবে এতটা বদলে যায়? কিভাবে? এই যে এতদিন এত পাগলামো দেখালো। জ্বালাতন করল। সব মিথ্যে। সুহা বলে। আজকে সকালেও তো পাগলামি দেখাচ্ছিলেন স্বচ্ছ। ভালোবাসা দেখাচ্ছিলেন। এক মুহূর্তেই এখন আমি ভুল মানুষ হয়ে গেলাম। স্বচ্ছ তাকায়। ভ্রু উঁচিয়ে বলে। সঠিক মানুষ তাহলে? সুহা তখন চোখ টলমল। কান্না গড়িয়ে পড়ে গাল বেয়ে। মুহূর্তেই উত্তর দেয়। দাদাজান ঠিকই বলে স্বচ্ছ। আপনি আসলেই আমায় সারাজীবন কেবল কষ্টই দিবেন। আপনার সাথে থাকলে আমি কেবল কষ্টই পাব স্বচ্ছ। স্বচ্ছ মুহূর্তেই রাগ জ্বলজ্বল করে জ্বলে উঠে যেন। রোহানের কথাটাই সুহা বলল। কেন? কেন স্বচ্ছ ভালো রাখতে পারবে না? স্বচ্ছ মুহূর্তেই বলে। তোকে কষ্ট না দিয়ে কেবল সুখ দিবে। ওই রোহান। তোমার দাদাজানের পছন্দের পাত্র। সুহা চুপ থাকে। চোখের পানি মুছে জানতে চায়। আমি তিহানের কাজিনটার সাথে কথা বলছিলাম এই কারণেই এত রাগ আপনার। আমাকে এক্সপ্লেইন করার সময়টা দিন প্লিজ। আমি বুঝিয়ে বলছি আপনাকে। স্বচ্ছ সুহার ঠোঁটে আঙ্গুল রাখে। গম্ভীর স্বরে বলে। প্রয়োজন নেই সুহাসিনী। তুমি কি ভেবেছ? তুমি আর তোমার দাদাজান যে ষড়যন্ত্র করছো আমি জানি না। ওই রোহানের ফ্যামিলির সাথে নিয়মিত যোগাযোগ তোমার দাদাজানের জানি না। বিজন্যাসও তো একসাথে তোমাদের। তাই তোমার দাদাজান চাইছেন অবশ্যই অবশ্যই ওই পরিবারের সাথে একটা সম্পর্ক তৈরি করতে। তাই তো। খবর অবশ্য আমি খুব আগেই পেয়েছি। কিন্তু বিশ্বাস করিনি। আর এখন তো সব জলের মতোই পরিষ্কার। সুহা কেমন করে যেন তাকিয়ে থাকে। এই প্রথম তার স্বচ্ছকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে।
এই রেগে যাওয়া স্বচ্ছকে শান্ত করতে ইচ্ছে করছে, ভালোবাসায় আগলে নিতে ইচ্ছে হচ্ছে। তবুও সে শক্ত স্বরে বলল, ভুল ভাবছেন স্বচ্ছ, আমাকে বলার সুযোগটা দিন। স্বচ্ছ হাসে, সুহাকে পাত্তা না দিয়ে রুমে চলে যেতে যেতে বলে যায়, কি শুনব? দয়া দেখাচ্ছ তা, নাকি আবার একগাথা মিথ্যে? কথাটা বলে চলে যেতে নিয়েও স্বচ্ছ ফের ফিরে আসে, বলে, আমি তোমায় বিচ্ছেদ দিব না সুহাসিনী, তোমায় অন্য কারোর হতে দিব না। তবে এই অভিযোগ আমার সবসময় থাকবে যে তুমি আমায় ঠকিয়েছ। ঠকিয়েছ তুমি আমায়। অ্যাক্সিডেন্টের কারণে আমি 3 মাস ভ্যাকেশনে আছি, কিন্তু আমার মন চাচ্ছে আমি এখনই চলে যাই। বিরক্ত লাগছে এই দেশটা। অথচ আমি কি বোকা সুহাসিনী? নিজের ক্যারিয়ারের শূন্যে ডুবানোর চিন্তা করে ভেবেছিলাম তোমার জন্য এখানে থেকেই সুখে সংসার করব। স্বচ্ছর কথাগুলো সুহার বুকে লাগে যেন। হালকা হেসে শুধায়, চলে তো যাবেনি? স্কলারশিপে পড়তে গিয়েছেন ওখানে, এত বছর কষ্ট করে শেষের দিকে এসে দেশে বসে থেকে নিশ্চয় নিজের লস করবেন না, তাই না? স্বচ্ছ যেতে যেতে উত্তর করল, অথচ তুমি চাইলে আমি আমার সবটা বিসর্জন দিতাম সুহাসিনী। সুহা হতবিহ্বল দৃষ্টিতে চেয়ে থাকে। আশ্চর্য, কি থেকে কি হয়ে গেল না? সুহা তো কিছুই করল না। মাঝখান দিয়ে স্বচ্ছ তাকে ভুল বুঝছে। কি দোষ ছিল তার? কিই বা করল সে? তখন ইউকেতে সন্ধে। বাইরে তুষারপাত হচ্ছে অবিরাম। আবির সদ্য বাসায় ফিরেছে। তারপর ঘণ্টাখানেক শাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে সর্বপ্রথম কফি বানাল। মগটা হাতে নিয়ে পরমুহূর্তে ফোন হাতে নিল। ছুটির আইডিটা বরাবরের মতো ঘুরপাক খেল। কিন্তু আফসোসের বিষয়ে ছুটি এখন আর ওকে মেসেজ দেয় না। এখন আর আগের মতো বিরক্ত করে না। মেসেজের পাহাড় করে রাখে না। আবিরের বিরক্ত লাগে। কেন মেসেজ দেয় না? কেন কথা বলে না? একটাবার তো পারে তার খোঁজ নিতে। আবির অবশ্য ছুটির খোঁজ নেয় আগের মতোই। সরাসরি মেসেজ না করলেও স্বচ্ছের কাজিন তিহান আর সিয়ার থেকেই ইনিয়ে খোঁজ নেয় ছুটির ব্যাপারে। যেহেতু ছুটি স্বচ্ছদের বিল্ডিংয়েই থাকে। আবির আগেও এমন করত, সরাসরি নিজের দুর্বলতাটা সে কখনোই ছুটির কাছে প্রকাশ করেনি। উল্টে আগে কাজিনদের দিয়ে খোঁজ খবর নিত। আবির হালকা হাসে, বিড়বিড়িয়ে বলে, তুই আস্ত এক যন্ত্রণা ছুটি। যখন জ্বালাস তখনও বুক চিনচিন করে, আবার যখন জ্বালানো কমিয়ে দিলই তখনও আমার অস্থির অস্থির লাগে। আমাকে এত যন্ত্রণা দিয়ে কোনো লাভটা হচ্ছে তোর? শুধু তোকে আমার করে পাই ছুটি, শুধু পাই। প্রমিজ, তোকে সুধে আসলে সবটা ফেরত দিব দেখে নিস। কথাটা বলেই সে কল দিল তিহানকে। কল রিসিভার হতেই আরাম করে বলে উঠল, কি ছোট ভাই, কেমন আছো? ওপাশ থেকে তিহান সঙ্গে সঙ্গেই উত্তর করল, আমি কেমন আছি জানতে কল দিয়েছেন নাকি ছুটি আপু কেমন আছে জানতে কল দিয়েছেন ভাই? আবির এবারে হাসে, ঠোঁট চওড়া করে শুধায়, ওই যে তোমার কলেজ ফ্রেন্ড ফিহা, ও কিন্তু কাজিন হয় আমার। ভেবে দেখো, একটু খোঁজ খবর দিল কিন্তু তোমার ফিউচারের জন্য প্লাস পয়েন্ট। তিহান এই পর্যায়ে হাসে। হেসে উত্তর করে, ছুটি আপু নাকি পরের মাসে বাসা চেঞ্জ করবে ভাইয়া? শুনেছেন? আবির আপোষস করে বলে, কিভাবে শুনব, কথা হয় না তো? কথা বলেন না কেন? ঝগড়া তো নেই আপনাদের? আবির হেসে উত্তর করে, আমাদের আসলে আর 10টা কাপলের মতো প্রেম নেই ছোট ভাই। কিন্তু আমরা জানি, আমরা দুজনই দুইজনকে ভালোবাসি। কথা না হলেও ভালোবাসি। তিহান তখন ব্যঙ্গ স্বরে বলে উঠে, হু, কথা না বলতে বলতে, যোগাযোগ না করতে করতে কোনোদিন দেখবেন ছুটি আপুর বিয়ে হয়ে যাবে। আবির তখন আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর করে, তোমার ছুটি আপুকে কিছু না বলা সত্ত্বেও এতকাল অপেক্ষা করেছে আমার জন্য। আর এবার তো আসার সময় সরাসরিই বলে এলাম। আশা করি, আমায় ঠকানোর সাহস তার হবে না তিহান। তখন গভীর রাত। ছুটি নিশাচর প্রাণীর ন্যায় অনলাইনের থেকে সময় কাটাচ্ছিল। কারণ ঘুম আসে না আজকাল আর তার। আবির ভাইয়ের বিরহে সূক্ষ্ম এক যন্ত্রণা বুকে বয়ে নিয়ে সব কাজ করলেও ঘুমটা ঠিক নিজ থেকে আসতে চায় না যেন। ছুটি এই নিয়ে অনেকদিন ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়েছে। ছুটি দীর্ঘশ্বাস টানে। আজও ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর প্ল্যান করতে নিতেই হুট করে হোয়াটসঅ্যাপে কল এল। মানুষ আবির ভাই। ছুটি বিস্ময় নিয়ে তাকায়।
আশ্চর্য, এত রাতে? এত রাতে আবির ভাই? যে মানুষটা অন্য দেশে গিয়ে এতদিনে একটা কল অবধি করল না, সিঙ্গেল মেসেজ অবধি দিল না, খোঁজ নিল না, সে মানুষটা আজ কি বুঝে কল দিল? ছুটি কল তুলল। কিছু বলতে যাবে ঠিক তখনই আবির বলে উঠল, দিনরাত অনলাইনে পড়ে থাকিস কেন? কাজ নেই তোর? ছুটি চুপ থাকে। প্রথমেই কেমন আছে, কি অবস্থা কিছু জিজ্ঞেস না করে এই উত্তরটা পেয়ে হতাশ হয়। শান্ত স্বরে বলে, এরপর থেকে আর থাকবো না অনলাইনে। থাকবি না মানে? ছুটি ছোট শ্বাস টানে। উপেক্ষা করে বলে, কিছু না। আপনার কথা বলুন। কেমন আছেন? হঠাৎ কি মনে করে নক করলেন? কোনো প্রয়োজন? আবির রেগে শুধায়, এমনভাবে বলছিস যেন তুই প্রয়োজনের ভাণ্ডার আর আমি প্রতিবার প্রয়োজন পড়লেই তোকে নক করি। ছুটি হাসে তখন। উত্তরে বলে, সচরাচর তো আপনাকে নক করতে দেখি না আবির ভাই। করলেও তার পেছনে অবশ্যই স্বার্থ লুকিয়ে থাকে। তো এখন কোনো স্বার্থে নক দিয়েছেন, যদি সরাসরি বলে দিতেন আমার সুবিধা হতো। ইনডিরেক্টলি তুই এটা বুঝাতে চাইছিস যে আমি তোকে নক দিল অবশ্যই কোনো না কোনো স্বার্থ পূরণের জন্যই দিই, তাই তো? ছুটি ঠোঁট এলিয়ে হাসে। গলা শক্ত করে বলে উঠে, ডিরেক্টলিই বলছি। আসলে বোকা মানুষ তো আমি। তাই বুঝে উঠি না কে কোনো স্বার্থে আমায় ইউজ করছে। আবির বিস্মিত হয়। ছুটি বলছে এসব? সে ছুটিকে ইউজ করেছে? আবির তৎক্ষণাৎ ধকম স্বরে বলে উঠে, তোকে আমি ইউজ করেছি? ছুটি অবহেলা নিয়ে উত্তর দেয়, সেটা তো আপনি ভালো জানেন আবির ভাই। যাই হোক বাদ দিন, ভালো আছেন? আবির দ্বিতীয়বার ধাক্কা খেল যেন। হজম হয়ে উঠল না ছুটির ধারালো জবাব। মনে হয় ছুটি বদলে গেছে। সত্যিই তো। আগের ছুটি তো এভাবে কথা বলতো না, এভাবে কথা শোনাত না। আগের ছুটি ছিল বোকা। আগের ছুটি ছিল সহজ সরল। আবির অবিশ্বাস্য স্বরে ডাক দেয়, ছুটি। এবারেও দৃঢ় স্বরে উত্তর আসে, বলুন। আবির কিছুটা সময় চুপ থেকে ভাবে। শুরু থেকে ভাবে, সে কি ছুটিকে বেশি কষ্ট দিয়েছে, বেশি অবহেলা করেছে? শুধায়, আমি কি তোকে কোনো কারণে কষ্ট দিয়েছি? আমার কেন মনে হচ্ছে তুই পাল্টে গেছিস? ছুটি হেসে বলে, পাল্টায়নি, হয়তো আপনার মনের ভুল। আবির দৃঢ়তার সঙ্গে এবারে উত্তর করে, আমি তোকে খুব ভালো করে চিনতাম ছুটি। তুই বদলেছিস তা আমার চাইতে ভালো কেউ জানবে না। ছুটির চোখ তখন টলমল করে এপাশে। বুকে গহীন ব্যথা নিয়ে দীর্ঘশ্বাস টেনে উত্তর করে, এটা আপনার মনে হচ্ছে। কারণ আগে বেহায়াপনা দেখাতাম, এখন তো দেখাচ্ছি না তাই। কথাটা বলেই ছুটি মুখের উপর কল রেখে দিল। আবির অবিশ্বাস্য চাহনি নিয়ে চেয়ে থাকে। এই প্রথম সে টের পায় তার ছুটি তার থেকে দূরে সরে যাচ্ছে, অনেকটা দূরে চলে যাচ্ছে। একটু আগেই গোসল সেরে বের হয়েছে স্বচ্ছ। পরনে তখন শুভ্রা রঙা টি শার্ট আর ট্রাউজার। চুলগুলো বেয়ে গড়িয়ে পড়ছে অল্প বিস্তর পানি। স্বচ্ছ এক হাতে চুলগুলোতে ঝাড়া দেয়। ভেজা তোয়ালেটা খাটের এক কোণায় ছুঁড়ে মেরে বেলকনিতে যেতেই নিতেই রুমে এলো সুহা। হাতে তার গরম কফির মগ। সুহা হাত বাড়ায়, কফির মগটা এগিয়ে দিয়ে বলে উঠে, আন্টি পাঠালো আপনার জন্য। স্বচ্ছ কেমন করে যেন তাকায় সুহার মুখে আন্টি ডাক শুনে। বলে, দুদিন পর ছেড়ে যাওয়ার প্ল্যান করেছ না মনে মনে? এই জন্যই তো বিয়ের 4 বছরেও আমার আব্বু আম্মুকে তুমি আঙ্কেল আন্টি ডাকো। সুহা ছোট শ্বাস ফেলে কফির মগটা স্বচ্ছর হাতে ধরিয়ে দিয়ে বলে, 4 বছরে তো জানা ছিল না আপনার সাথে আমার আদৌ সংসার হবে কিনা। 4 বছর ধরে তো জানতামই না আপনি ফিরবেন কিনা, ফিরলেও আদৌ বউ হিসেবে মেনে নিবেন কিনা। তবুও উনারা আমায় যথেষ্ট স্নেহ করতে স্বচ্ছ। আপনার কাজের জন্যই বোধহয় কখনো আমায় আম্মু আব্বু ডাকার অনুরোধ করেনি। আমিও ডাকিনি। 4 বছর যাবৎ আঙ্কেল আন্টি ডেকে এসেছি, তাই এখনও অভ্যেসটা পাল্টাচ্ছে না। কিন্তু আপনি আপনার আম্মুকে জিজ্ঞেস করে আসুন। আমি সত্যিই উনাকে আম্মু ডাকি এখন। মাঝে মাঝে আন্টিও ডাকি। স্বচ্ছ হাসে এবারে। তাকিয়ে দেখে সুহাকে। সুহার চুলও ভেজা দেখাচ্ছে। বোধহয় চুল শুকোয়নি। মুখটা স্নিগ্ধ দেখাচ্ছে।
স্বচ্ছ কফির মগে চুমুক বসায়। বলে, ডেকে লাভটা কি হবে? যাকে আম্মু ডাকছ তার ছেলেকে তো জীবনে রাখার পরিকল্পনা নেই তোমার। অন্য কাউকে রাখতে চাইছ। অন্য কাউকে মনে জায়গা দেওয়ার সুযোগ খুঁজছ। ফের একই অভিযোগ। রোহানের সাথে ছাদের কথা বলার মুহূর্তটার পর থেকেই স্বচ্ছ আবল তাবল বকছে। সুহার প্রথমে রাগ হলেও পরমুহূর্তে যখন বুঝতে পারে স্বচ্ছ তার চেয়ে দ্বিগুণ রেগে আছে এবং পরিস্থিতি সত্যিই ভয়াবহ পর্যায়ে আছে তখনই তার রাগ নিভে যায়। উল্টে স্বচ্ছকে বুঝাতে সুযোগ খুঁজল যে সে কেবল স্বচ্ছকেই ভালোবাসে। তাইতে সুহা ছোটশ্বাস ফেলে শুধায়, মনে আপনাকে জায়গা না দিল 4 বছর যাবত অপেক্ষায় থাকতাম না। এমনকি এখনো এখানে পড়ে থাকতাম না। স্বচ্ছ তাচ্ছিল্য করে বলে, বাহ, খুশি হব নাকি কথাটা শুনে? সুহা কপাল কুঁচকে উত্তর করে, এত খোঁচা দিয়ে কথা শোনান কেন স্বচ্ছ? আমার সাথে সত্যিই তিহানের ওই কাজিনের কিছু নেই। কিছুই না। আপনার সাথে আমি মোটেও নাটক করছি না। তবুও যদি মনে হয় আমি নাটক করছি, ওকে ফাইন। চলে যাচ্ছি আমি আমার বাসায়। এমনিতেও আমায় দেখলে আপনার অসহ্যই লাগছে তাই না? স্বচ্ছ ভ্রু উঁচায়। টানটান স্বরে বলে, কেন? ও বাসায় গিয়ে যাতে তোমার দাদাজানের কথা মতো ওই রোহানের বাচ্চার সাথে বিয়েটা করে নিতে পারো তাই। শোনো সুহাসিনী, তুমি আমার বউ মানে একান্তই আমার। এবং আমি জানিও তোমার মনে কেবল আমিই আছি। কিন্তু যদি অন্য কাউকে মনে প্রবেশ করার চিন্তাও করো না, মেরে কবরে রেখে আসব। স্বচ্ছ কথাগুলো রাগান্বিত স্বরে বলেই গিয়ে বসে বেলকনিতে। এক হাতে কফির মগটা নিয়ে চুমুক বসায় আরামে। আর তখনই ঠিক চোখ পড়ে নিচে চা দোকানটায় বসে থাকা রোহানের দিকে। এদিক পানেই বোধহয় তাকাচ্ছে। স্বচ্ছতা দেখে বিরক্ত হয় যেন, টগবগ করে রক্তকণিকা সমূহ। রাগে বিরক্তে স্বচ্ছ কফির মগটা ছুঁড়ে ফেলে বেলকনির ফ্লোরে। বিড়বিড় স্বরে বলে, শালা এই হ্যাংলা ক্যারেক্টারলেস কুত্তাটার জন্য 1 সেকেন্ডও দেখে মেজাজ ভালো রাখতে পারছি না। শুধুই মাথা খারাপ লাগে এই শালাকে দেখলে। স্বচ্ছ বিড়বিড় স্বরে বলেই একটা সিগারেট নিয়ে তাতে আগুন ধরায়। জ্বলন্ত সিগারেটটা 2 আঙুলের মাঝে নিয়ে ঠোঁটে ছোঁয় মুহূর্তে। অপরদিকে রুমে বসে থাকা সুহা ততক্ষণে বেলকনিতে কিছুর আওয়াজ পেয়ে কৌতূহলী হয়ে তাকায়। 2 পা বাড়িয়ে আসতে নিতেই চোখে পড়ে বিছানায় পড়ে থাকা ভেজা তোয়ালেটা। সুহা এক হাতে তোয়ালেটা নিয়েই বেলকনিতে আসে। স্বচ্ছকে আরামে বসে থেকে সিগারেট ফুঁকতে দেখে কপাল কুঁচকে আসে তার। একটা ছেলে কিভাবে এত সিগারেট ফুঁকতে পারে? বুকে যন্ত্রণা হয় না? স্বাস্থ্যের দিকটাও তো ভাবতে পারে। ছেলেটা এমন কেন? সুহা রাগ দেখিয়ে মুহূর্তেই টেনে নেয় স্বচ্ছর মুখের সিগারেটটা। টানটান গলায় বলে উঠে, এতকালও কি এভাবেই সিগারেট টানতেন? ফুসফুস আদৌ ভালো আছে আপনার? নাকি দিনরাত এত সিগারেট ফুঁকে ফুসফুস হাট সবকিছু 12টা বাজিয়ে দিয়েছেন? স্বচ্ছ তাচ্ছিল্য টেনে হাসে যেন। শুধায়, ফুসফুসের কথা বলতে পারছি না, তবে হার্টের 12টাটা তো এখানে এসে তোমাকে ভালোবেসেই বা জল। সুহা তখনও এক হাতে জ্বলন্ত সিগারেটটা ধরে রেখেছে। শক্ত গলায় শুধায়, আমাকে ভালোবেসে নয়, দিনরাত এসব অখাদ্যে মেতে আছেন বলেই 12টা বাজছে। এই বিদ্ঘুটে গন্ধময় নিকোটিনের সুখটা কি বলুন? লাভটাই বা কি হচ্ছে বলুন? কি শান্তি পান এসবে? স্বচ্ছ মুখ গম্ভীর করে হাত বাড়ায়। সিগারেট নেওয়ার উদ্দেশ্যে বলে, তুমি বুঝবে না সুহাসিনী। দিয়ে দাও সিগারেটটা। সুহা দেয় না, বরং জেদ ধরে বলে, আগে বলুন কি শান্তি পান? খুব শান্তি। বুঝানো যাবে না। অন্তত জ্বালাতে মেটে। কি এত জ্বালা আপনার? বলুন শুনি। তবুও সিগারেট ছুবেন না আর। স্বচ্ছ এই পর্যায়ে ক্রূর হাসে। সুহার দিকে তাকিয়ে চোখে হেসে শুধায়, সিগারেট না ছুলে তোমায় ছুতে দিবে নাকি সুহাসিনী? আকস্মিক কথাটা শুনে সুহা চুপ থাকে। কথাটার অর্থ বুঝে উঠে কান জোড়া উষ্ণ অনুভব হয় তার। সুহা তবুও উত্তর দেয় না। ভাবে সে, এই 1 মাসের মতো সময়ে সে স্বচ্ছর সাথে একঘরে থেকেছে। এক বিছানায় ঘুমিয়েছে। কিন্তু স্বচ্ছ কখনো তাকে কামনা নিয়ে যায়নি। কখনই কামুক নজরে ছুঁয়ে দেখেনি। শুধু চুমু পর্যন্তই সীমাবদ্ধ ছিল স্বচ্ছর জ্বালানোটা। অথচ স্বচ্ছের তো অধিকার আছে তাকে ছোঁয়ার। স্বামী হয় তার। সুহা এই পর্যায়ে অন্য পাশ ফিরে ভেজা তোয়ালেটা মেলে দিতে লাগে বেলকনিতে থাকা দড়িটায়। ধীর স্বরে বলে, আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি আমি স্বচ্ছ, একঘরে থাকছি আপনার সাথে।
স্বামী হিসেবে আপনি আপনার অধিকার ফলাতেই পারেন। সেই ক্ষেত্রে ছুতেও পারেন আমায়। জিজ্ঞেস করার কিছু নেই এতে। স্বচ্ছ এবারে ঠোঁট বাঁকিয়ে হাসে, সে জানে এই মেয়েটা তাকে ভালোবাসে। এই যে এক্ষুনি এই কথাটা বলল এটাও বলে দেয় যে সুহা মেয়েটা তাকে ভালোবাসে। সেদিনকার হসপিটালে অপারেশনের আগ মুহূর্তে বলা কথাগুলোও বলে সুহা তাকে ভালোবাসে। শুধু মাঝখান থেকে তালগোল পাকিয়ে দিল রোহনটা বেয়াদবটা, যার কারণে বউয়ের সাথে ঝগড়াঝাটিও হয়ে গেল তার। স্বচ্ছ মনে মনে রোহানকে কয়েকটা গালি দেয়। পরমুহূর্তেই সুহার কাছাকাছি গিয়ে দাঁড়াল। সামনের দিকে তাকিয়ে থাকা সুহাকে পেছন থেকেই আচমকা আগলে নিল। এক কামিজের ভেতর দিয়ে ছুঁয়ে দিল সুহার মসৃণ উদর। আঁকড়ে ধরল শক্ত করে। অপর হাতে সুহার ভেজা চুলগুলো কাঁধ থেকে সরিয়ে নিয়ে নিঃশব্দে চুমু খেল। একটা নয়, বার কয়েক চুমু দিয়ে সেভাবেই কাঁধে ঠোঁট রেখে শুধাল। ছুঁয়ে দিল আম। নেহাত তুমি বললে তাই। সুহা তখন অনুভূতিতে নাজেহাল। অন্যদিনের সুহা আর আজকের সুহাকে একদমই ভিন্ন দেখালো যেন। অন্য দিনের সুহা লজ্জা লুকিয়ে রাগ দেখাতে পারত। এক সহস্র অনুভূতিকে ধামাচাপা দিয়ে ছ্যাত করে উঠতে পারত। কিন্তু আজকের সুহা তা পারল না। বরং যতবারই স্বচ্ছ ঠোঁট ছুঁয়ে সুহার কাঁধ ছুঁয়ে গেল ততবারই সে কেঁপে কেঁপে উঠল। মসৃণ উদরে স্বচ্ছের হাতের ছোঁয়াতে হাঁসফাঁস লাগল। নিঃশ্বাস ঘন ঠেকল তার। স্বচ্ছ চুমখেল আলতোভাবেই, অথচ তার অনুভূতি বইয়ে দিল সুহার লোমকূপে কূপে। সুহা সামলাতে পারে না যেন। স্বচ্ছ তখনও কাঁধে ঠোঁট ছুঁয়ে আছে। শেষ চুমুটা মুখ শুকিয়ে গলার দিকেই বসাল সে। পরপরই দাঁত দাবিয়ে একটা কামড় বসাল। সুহা দাঁতে দাঁত চাপে। ব্যথায় চিনচিন করে উঠে। স্বচ্ছ এমনইভাবে দাঁত বসাল যে ব্যথা পেতে বাধ্য। সুহা সহ্য করার চেষ্টা চালালো ঠিক, কিন্তু এর পরপরই মনে পড়ল যে তারা দিনের বেলাতেই বেলকনিতে দাঁড়িয়ে আছে। কেউ তাকালে, তাদের এই অবস্থায় দেখলে। সুহা হাঁসফাঁস স্বরে বলে উঠে, ব্যথা পাচ্ছি স্বচ্ছ, ছাড়ুন। স্বচ্ছ হাসে তখন। কামড় ছেড়ে সুহাকে নিজের দিকে ঘুরিয়ে ফিচেল স্বরে বলল, তুমি ছুতে বললে কেন? এখন কামড়াতে ইচ্ছে করলে আমি কি করব? সুহার তখন লজ্জায় মুখ কান লাল হয়ে উঠে যেন। সাথে উষ্ণ অনুভূতি। সুহার গাল কান উষ্ণ থেকে। উত্তর দিতে পারে না যেন। অপরদিকে স্বচ্ছর সামনে নিজের এহেন দশা দেখে নিজেরই মাটির নিচে লুকোতে মন চাইছে যেন। সুহা হাঁসফাঁস করে তখন। অপরদিকে স্বচ্ছ তাকে আরেকটু লজ্জায় ফেলতে শুধায়, এভাবে লাল হয়ে লোভ বাড়াচ্ছ সুহাসিনী? ঠিক পরমুহূর্তেই আবার দুই হাতে আগলে ধরে সুহার মুখ। বলে উঠে বহু আকাঙ্ক্ষিত কণ্ঠে, ক্যান আই কিস ইউ সুহাসিনী? জাস্ট ওয়ান টাইম। সুহা ফ্যালফ্যাল করে তাকায় এবারে। কাপা স্বরে উত্তর করে, হু হু। স্বচ্ছ এই পর্যায়ে আর অপেক্ষা করে না। দড়িতে মেলে দেওয়া তোয়ালেটা নিজেদের আড়াল করার মতো করে টেনে দিল যাতে রাস্তা থেকে মানুষ না দেখে। তারপর এক মুহূর্তও দেরি না করে আঁকড়ে নিল সুহার নরম অধর। স্বচ্ছ বোধ হয়ে তখন দিশেহারা। উন্মাদ অনুভূতিতে সিক্ত হয়ে সুহার ঠোঁটজোড়া সে ছাড়তেই চাইল না যেন। সুহার ঠোঁট তখন পুরুষালী পুরু ঠোঁটের দখলে। তারপর অনেকটা সময় পর সে ছাড় ফেল। হাঁপাতে লাগল নিজের মতো। পরমুহূর্তেই আবার লজ্জায় লাল নীল হয়ে উঠল মুখচোখ। স্বচ্ছ তা দেখে হালকা হাসে। কৌশলে চুমু দেওয়ার মাঝখানে সুহার হাত থেকে কেড়ে নিল জ্বলন্ত সিগারেটটাও। প্রায় শেষের দিকেই। স্বচ্ছ সে অংশটুকুতেই ঠোঁট ছুঁয়ে বলে, বাহ, ভালোই উন্নতি হয়েছে আমার বউয়ের। আগে কাছে আসলে রেগে মার বসাতে আসত, আজকাল লজ্জায় লাল হয়ে উঠছে। সুহা বোধহয় এবারেও লজ্জায় নুয়ে যেত। কিন্তু যখনই দেখল স্বচ্ছ কৌশলে তার হাত থেকে সিগারেটের অংশটুকু নিয়ে নিয়েছে তখনই রাগে ফুসফুস করে। বলে, আপনারও উন্নতি হয়েছে। মাঝে মাঝে চুমু দিতেন আপনি। তখন তো মনে হতো এই আদুরে চুমুর মতোই আপনার ভালোবাসাটাও আদুরে, অথচ এখন তো দেখছি সুকৌশলে ছলনা করেও চুমু দিতে পারেন। যেমনটা আগে ছলনা করে ভালোবাসা দেখিয়েছিলেন 4 বছর আগে। আপাতত একটা প্রশ্নের উত্তর খুঁজছি। তাই নিকটিনেই শান্তি খুঁজছি। যখন প্রশ্নের উত্তর পেয়ে যাব তখন তোমাতে শান্তি খুঁজব না হয়। ঠিক আছে। কথাটুকু বলেই স্বচ্ছ মুখের নিকটিনের ধোঁয়াগুলো ছুড়ে দিল সুহার মুখের উপর। সুহা তাতে রেগে তাকায়। বলে, এখনো কিছু করছি না স্বচ্ছ।
সিগারেটের প্রসঙ্গ নিয়ে কোনো স্টেপ নিচ্ছি না, শুধু আপনার এই তেরামো শেষ হোক তারপর দেখাব। স্বচ্ছ এবারেও বাঁকা হাসে। উত্তরে বলে, কি দেখাবে সুহাসিনী? তুমি চাইলে তেরামি শেষ করে এই মুহূর্তেই দেখতে পারি আমি। প্লিজ দেখাও। সুহা দাঁতে দাঁত চেপে শুধায় এবারে। অস্বচ্ছ মন। স্বচ্ছ হেসে উঠে শব্দ করে বলে, কি করব? এমনিতেও খুও একটা স্বচ্ছ, তো তুমি আমায় ভাবো না সুহাসিনী? ছুটি সব জিনিসপত্র নিয়ে নিজ বাসাতে চলে এসেছে। আজকাল কোনো কিছুই ভালো লাগে না তার। ঘুম হয় না ঠিকমতো। শারীরিক মানসিক উভয় অবনতির কথা শোনামাত্রই তার আম্মু নির্দেশ দিয়েছে বাসায় ছুটে যেতে। ছুটিও অবশ্য তাই করল, কারণ আজকাল ওখানে তার দমবন্ধ লাগত। রাহাকেও অসহ্য লাগতে শুরু করেছিল। একটু থেকে একটুতেই রাহার প্রতি চিরচিরে রাগ জন্মাতে শুরু হয়েছিল। আর সে রাহার সাথেই একসাথে থাকতে গিয়ে বারংবার কান্না পেত তার। বারংবার মনে হতো সে কেন পেল না আবির ভাইকে, কেন রাহাকেই আবির ভাই পছন্দ করল। ছুটি দীর্ঘশ্বাস ফেলে বাসায় এসে সর্বপ্রথমই যত্ন করে নিজেকে শাড়িতে সাজিয়ে নিয়ে চোখে কাজল টানে। তারপর ঘুরঘুর করতে করতে ছাদে উঠে। এর ঠিক পাশাপাশি বিল্ডিংটাই আবিরদের। আগে প্রায়শই দেখা হতো আবিরের সাথে এই ছাদে। ছুটি তখন শাড়ি পরতে পারত না, অথচ কত ইচ্ছে ছিল শাড়ি পরে এই লোকের সামনে হাজির হবে সে। এই লোক তাকিয়ে থাকবে, ড্যাবড্যাব করে, এখন অবশ্য তা কেবলই স্বপ্ন। আজ 4 বছর তো হলো আবির ভাইয়ের সাথে এই ছাদে তার দেখাই হয় না। ছুটি দীর্ঘশ্বাস টানে। আবিরদের ছাদটায় আবিরের দাদিকে বসে থাকতে দেখে হাসে আলতো। কার্নিশ ঘেঁষে বলে, কেমন আছো বুড়ি? সব ভালো তো? আবিরের দাদি তখন আলতো হাসে, ছুটিকে পরখ করে দেখতে দেখতেই মিষ্টি হেসে বলে, কি মিষ্টি দেখতে লাগছে রে তোকে শাড়িতে। না জানি বউ হলে তখন তোকে কতটা সুন্দর মানাবে রে ছুটি। ছুটি দুঃখ লুকিয়ে খিলখিলিয়ে হাসে এবারে। বলে, বউ হতে তো বহু দেরি। আমার নাতিটা ভালোয় ভালোয় পড়াটা শেষ করে দেশে ফিরলেই বিয়ে দিয়ে দিব। মানে, তোর মতো একটা মেয়ে খুঁজেই বিয়ে দিব আর কি। কি বলিস হো? ছুটির চোখে মুখে তখন বিষাদ নামে। তবুও হেসে বলে, তোমার নাতি তো সুন্দর। কত মেয়ে লাইন ধরে আছে। তা এত সুন্দরী মেয়ে থাকতে আমার মতো মেয়ে খুঁজবে কেন শুনি? আবিরের দাদি শোনাল, কারণ তুই তো ছুটি। ছুটি ক্লান্ত গলায় শোনায়, ছুটি তো কি? ছুটিরা আবিরদের বউ হওয়ার যোগ্যতা রাখে না বুড়ি। ছুটি সন্ধ্যের দিকে ল্যাপটপে একটা মুভি দেখছিল। কিন্তু আচমকাই অনলাইনে তার আবির ভাইয়ের কল আসা দেখে ভ্রু কুঁচকায় সে। সচরাচর এই লোক তাকে কল করে না, খোঁজ নেয় না, মেসেজ করে না। তবে এই পরপর 2 দিন কল করছে, তাও নিজ থেকে। ছুটি বিস্ময় নিয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে আবির বলে উঠে, আমি নেই আর তুই শাড়ি পরে টি টি করিস ছাদে ছাদে। কার জন্য শাড়ি পরে টি টি করিস শুনি? ছুটি নিঃশ্বাস টানে, টানটান গলায় বলে উঠল, নিজের জন্য। সবসময় যে অন্যের জন্য শাড়ি পরে টইটি করব এমনই কেন মনে হলো আপনার? ছুটির টানটান স্বর শুনে আবির থমকায়, তবুও রাগ নিয়ে শুধায়, শিউর নিজের জন্য? ছুটি ফের শান্ত স্বরে বলে, মিথ্যে বলছি বলে তো মনে হচ্ছে না। আবির মেনে নিল। তবে ছুটির এমন কথাবার্তা তার পছন্দ হলে না একটুও। কেমন শান্ত স্বরে, টানটান গলা, কেমন যেন। একটুও উচ্ছ্বাস নেই কেন এই মেয়েটার কণ্ঠে? একটুও আনন্দ নেই কেন? আগে তো থাকত। আবির ফের বলে, ঠিক আছে, কিন্তু তুই দাদিকে কি বলেছিস দাদিকে শুনি। এক্ষুনি বল। ছুটির যেন মনে পড়ে না। বলে, কি বলেছি? ছুটিরা আবিরদের বউ হওয়ার যোগ্যতা রাখে না। এই সত্যি করে বল তো, কি চলছে তোর মনে? যদি খারাপ কিছু ঘুরে থাকে তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। ছুটি হেসে শুধায়, অধিকারবোধ দেখান। আবির গম্ভীর স্বরে জানায়, অধিকারবোধ হলে অধিকারবোধ। তুই তো অধিকারবোধও দেখাতে পারিস না। আজ পর্যন্ত এখানে আসার পর থেকে একটা কল মেসেজ করে আমার খোঁজ পর্যন্ত নিসনি। ছুটি মুহূর্তেই উত্তর দেয়, যদি বিরক্ত হতেন। বিরক্ত করার চাইতে চুপ থাকাটা শ্রেয় নয়। আবির মুহূর্তেই উত্তর দেয়, না শ্রেয় নয়। তুই কি জানিস, তোকে চুপ থাকলে খুব বিচ্ছিরি লাগে ছুটি। চলবে ইনশাআল্লাহ,